আমি তখন ব্রহ্মচারী, বেলুড় মঠের ব্রহ্মচারী প্রশিক্ষণ যে কেন্দ্র আছে, ব্রহ্মচারীদের ট্রেনিং দেওয়া হয়, প্রফেশনালস ট্রেনিং সেন্টার, আমি সেখানে ব্রহ্মচারী প্রশিক্ষণরত। তো সেই সময় ঠাকুরের তিথি পূজার দিন আমাদের মধ্যে বিশেষ বিকালে সভা হয়, আজকে হবে বিকেলবেলা, গণেশ মহারাজ যাবেন, একজন অন্যতম বক্তা। তো সেখানে দুজন বিশেষ অতিথি এসেছেন রাশিয়া থেকে। তারা হচ্ছেন মস্কো ইউনিভার্সিটির অধ্যাপক। তারা এসেছেন। কেন এসেছেন? তারা চেয়েছিলেন মস্কোতে একটা এরকম যেমন ধর্ম সম্মেলন হয়েছিল চিকাগোতে, এরকম একটা কোনো সম্মেলন করবেন। সেটা ধর্ম সম্মেলন নয়, রাশিয়া ধর্ম টর্ম জানে না, সেখানে হবে কিছু ফিলোসফি টপি হয়তো হবে, তা সেখানে হবে রাজনীতি হবে, বিজ্ঞান হবে, স্বাস্থ্য হবে, আরও কিছু কিছু হবে। এবং জগতের সমস্ত তাবড়ো তাবড়ো, কেউ ফিলোজফার, কেউ ডাক্তার, সে তাদের নিমন্ত্রণ করা হয়েছে। তো সেই সব করতে গিয়ে তারা খুঁজতে খুঁজতে একটা জায়গায় শুনলেন শ্রী রামকৃষ্ণ বলে একজন কেউ ছিলেন, মা সারদা বলে একজন কেউ ছিলেন, স্বামী বিবেকানন্দ বলে কেউ ছিলেন। শ্রী রামকৃষ্ণ এক পাড়াগাঁয়ে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, গদাধর চট্টোপাধ্যায় বলে। আর মা জন্মেছিলেন সারদা মণি মুখোপাধ্যায়, মুখুজ্জে আর চাটুর্যের দুটি ফ্যামিলিতে। ঠাকুর তবু কিছু কিছু পড়াশোনা করেছিলেন, মার পড়াশোনা নেই না। এই যে মা পড়াশোনা শুরু করেছিলেন, ভাগ্নে এসে বই কেড়ে নিলে। কেন কেড়ে নিলে? শেষে কি লেখাপড়া শিখে মেয়েরা কি সিনেমা থিয়েটার দেখবে? আর লেখাপড়া শেখার আর যেন কোনো কাজ নাই, লেখাপড়া শিখেই সিনেমা থিয়েটার দেখতে হবে না, এই তখনকার ধারণা মহিলাদের শিক্ষা ব্যাপারে না। তো তারা শুনলেন যে এরকম ছিলেন, এবং তারা কে, কোথায় জানা যাবে? তখন তারা বলে তোমরা আমেরিকা চলে যাও, স্টেটস, সেখানে গিয়ে চিকাগো শহরে যাও, সেখানে স্বামী বিবেকানন্দ এসেছিলেন, সেখানে রামকৃষ্ণ সংঘের একটা কেন্দ্র আছে, তোমরা সেখান থেকে তার বিস্তৃত বিবরণ পাবে। তো সেখানে শুনলেন, শুনে তাদের মাথা গেল ঘুরে। বলে সারদা দেবী ঠাকুর কিছু তবু লেখাপড়া শিখেছিলেন না, আর মা তো শেখেনি, ভাগ্নে বই কেড়ে নিলে, তো মা তাও শেখেননি। কিন্তু সেই একটা গ্রাম্য মেয়ে, গ্রামের, সে কী করে আজকে জগন্মাতা হতে গেল? কি করে সম্ভব হলো? সেই গ্রামের একটি এরকম ছেলে, ব্রাহ্মণ পরিবারের জন্ম, তিনি কি করে জগতের অবতার বরিষ্ঠ হলেন, শ্রী রামকৃষ্ণ রূপে পরিচিত হলেন? আর বিবেকানন্দ সিমলের একটা ডানপিটে ছেলে না, সেই সিমলের ছেলেটি আজকে দুনিয়াকে কি করে শেকিং একটা নাড়িয়ে দিয়ে চলে গেল। কি আছে এর পেছনে? তারা খুঁজতে খুঁজতে বেলুড় মঠে এসে হাজির। সেই দুজন অধ্যাপক আমাদের বিশেষ অতিথি ঠাকুরের তিথি পূজার দিন। সেদিনকার এই সভায় অধ্যক্ষতা করছিলেন আমাদের পূজনীয় স্বামী আত্মস্থানন্দজি। তখন তিনি সংঘের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, সহ সম্পাদক। আর দুজন বক্তা ছিলেন, কারা আমার ঠিক মনে পড়ছে না, অনেক দিনের। তো সব বক্তার বক্তৃতা দেওয়ার পরে আত্মস্থানন্দজির সভাপতির ভাষণ। তো আত্মস্থানন্দজি বলছেন, আমার ভাষণের আগে আমাদের আজকে দুজন বিশিষ্ট বক্তা, বিশিষ্ট ব্যক্তি, অতিথি এসেছেন। তারা এসেছেন রাশিয়া থেকে না, আমি তাদের কাউকে একজনকে আমন্ত্রণ জানাচ্ছি, তিনি সামান্য একটু কিছু বলবেন। আমরা জানতে চাই বিদেশিদের চোখে শ্রী রামকৃষ্ণ কেমন ছিলেন, শ্রী রামকৃষ্ণ ইন দি আইজ অফ ফরেনার্স। তো তাকে তখন রাইবাকভ এবং চেলিসভ, রাইবাকভ উঠলেন যদ্দূর সম্ভব। তো উঠে তার ইংরেজি খুব যে একটা খুব ফ্লুয়েন্ট ছিল তা বলবো না, কিন্তু শুদ্ধ ছিল, তা বললেন। তা বলে সেই শ্রী রামকৃষ্ণের যা যা কিছু পড়েছিলেন সেই মিনিট 10-12 মতন ম্যাক্সিমাম একটা ছোট খুব সুন্দর মনজ্ঞ একটা ভাষণ দিলেন। দিয়ে শেষে কি বলছেন, অসাধারণ একটি কথা বললেন। বলছেন, এখানে আমাকে স্বামী আত্মস্থানন্দজি অনুরোধ করেছিলেন যে আমার বক্তৃতাটা এমন হবে যাতে প্রকাশ পাবে শ্রী রামকৃষ্ণ ইন দি আইজ অফ ফরেনার্স, বিদেশিদের দৃষ্টিতে শ্রী রামকৃষ্ণ কেমন।
কিন্তু না, এটা আমি একটু পরিবর্তন করে নিতে চাই। আমার মতে সেটা হবে, এই বক্তৃতার টাইটেলটা, দেয়ার ইজ নো ফরেনার ইন দি আইজ অফ শ্রীরামকৃষ্ণ। আহা, কি অসাধারণ কথা না! শ্রীরামকৃষ্ণের দৃষ্টিতে বিদেশি বলে কেউ ছিল না। মা এই কথাটা বলছেন, সব আপনার, এখানকার, দূর কোথায়, 36 কোথায়? এক মা 36টা ছেলে যদি হয় 36টা জাতের হবে নাকি? না, আমি যে সকলের মা। এই যে কথাটি, এটা তখন আমাকে খুব স্পর্শ করেছিল। বাহ, দেয়ার ইজ নো ফরেনার ইন দি আইজ অফ শ্রীরামকৃষ্ণ। সপ্তার সন্তান, সপ্তার সন্তান। এই ঘটনাটার আরেকটি ঘটনা বলি। আমাদের দশম সংঘগুরু মহারাজ, পরম পূজ্যপাত স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ, আমরা যখন ট্রেনিং সেন্টারে ছিলাম সেই সময় নকশাল আন্দোলন, মঠে খবর এলো যে মন্দির টন্দির ভেঙে টেঙে দেবে, ঠাকুরের বিগ্রহ ক্ষতি করবে, ইত্যাদি ইত্যাদি। তখন আমাদের ব্রহ্মচারীদের সেখানে পাহারা দেওয়ার ব্যবস্থা ছিল। তা আমরা পাহারা দিতাম, 4 ঘন্টা 5 ঘন্টা করে, 5-6 জনে করে পাহারা দিতাম। তো সেদিনকার আমরা পাহারা দিচ্ছি সকাল 4টে থেকে, মঙ্গল আরতির সময় থেকে আমরা পাহারা দিচ্ছি। এমন সময় পূজনীয় মহারাজ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ ঠাকুরকে প্রণাম করবার জন্য আসছেন। তো আমরা সকলে একটু সন্ত্রস্ত হয়ে সরে গিয়ে দাঁড়িয়ে আছি। আমাদের সঙ্গে একজন দক্ষিণ ভারতের এক ব্রহ্মচারী ছিল, তার নাম গোপাল। সে বাংলা টাংলা, খুব তামিল, সে বাংলা টাংলা বোঝে না। সে বলে, আমি তোমার সঙ্গে থাকবো, আমার বাংলা কেউ বোঝে না, আর আমিও বাংলা কারুর বুঝি না, আমার ইংরেজি কেউ বোঝে না, আর আমিও বাংলাও বুঝি না, আর তোমার সঙ্গে থাকবো। ওয়েলকাম। তারপরে তখন মহারাজ আসছেন। এমন সময় মহারাজ ঢুকছেন, এই গঙ্গার দিক থেকে, গর্ভমন্দিরের লাগোয়া যে দরজাটা, ওই দিক থেকে ঢুকছেন। আরেকজন লোক দেহাতি, সে গঙ্গা স্নান করে ভালো করে আঁট করে কাপড়েরটা কাছা দিয়ে পরে, ভেজা কাপড়, আর হাতে একটা জলের গাড়ু নিয়ে সে ওই মেন গেট থেকে সে ঢুকছে। আর সে প্রায় এসে গেছে, আর মহারাজও দরজার কাছাকাছি প্রায় এসেছেন। তো গোপাল দেখে ভাবলো, আরে, তখন গিয়ে ও যাচ্ছে, শুধু পোজ নিয়েছে যাওয়ার জন্য, ওই লোকটিকে বলবে, তুমি একটু দাঁড়াও, আমাদের মহারাজ আসছেন, ওকে প্রণাম করতে দাও। তো মহারাজ সেইখান থেকে করলেন কি, ওই বয়সে, ওই শরীরে প্রায় 2টি লাফ দিয়ে এসে গোপালকে ধরলেন, ধরে হাতটাকে ধরলেন, বাম হাতটা দিয়ে গোপালের ডান হাতের বাহু ধরলেন, ধরে টেনে নিলেন। আমরা সকলে একটু হকচকিয়ে গেলাম, আর গোপালও ঘাবড়ে গেছে। সে দেখছি কী ব্যাপারটা হয়ে গেল। তারপরে সেই লোকটি এলো, সেই লোকটি হিডলেস, তার কোনো কে কী করছে না করছে নেই, সে সোজা ঠাকুরকে দেখে দেখে ওই গাড়িটা নিয়ে আসছে। তা কী করলো, সে গাড়ি থেকে একটু জল নিল, ওই ঠাকুরের যে গর্ভমন্দিরে সেখানে স্টেপগুলো আছে, সেখানে একটু জল ঢাললো, এরকম করলো, মাথায় টাথা নিল, সেখানে বার কয়েক মাথা ডিপডিপি করে ঠেকালো, ঠেকে আবার গাড়ি যেমন এসেছিল চলে গেল। তারপরে মহারাজ তখন গোপালকে রিলিজ করলেন, ছাড়লেন, বলছেন, ডোন্ট রিপিট ইট ইন ইয়োর লাইফ, এটা কখনো করবে না। সকলে অধিকার আছে তার পিতাকে প্রণাম করবার, তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবার, অতএব সেইখানে হস্তক্ষেপ তুমি করবে না, এটা তার এবং তার পিতার ব্যাপার। ঠাকুরের সকলেই তার সন্তান, এই সকলে যে তার সন্তান, সকলেরই অধিকার আছে। সে বেলুড় মঠের প্রেসিডেন্ট হোক, ভারতবর্ষের প্রেসিডেন্ট হোক, প্রাইম মিনিস্টার হোক, হু শো এভার হি মে বি, কখনো করবে না এটা। হ্যাভ এ লেসন ফ্রম টুডে অ্যান্ড নাও বলে ইংরাজিতে তাকে বলছে। তো এই দৃশ্যটি দেখুন, সকলে সেরকম, মায়েরও কেউ নেই, সকলে তার সন্তান। সকলে এখানকার 36 কোথায়?